প্রশ্নটা কি মুক্তমনারা কি করতে পারছে এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুক্তমনারা তো অনেক কিছুই করতে পারছে। মুক্তমনাদের মধ্যে যেমন ধরেন একজন আছেন বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তমনাদের ভিতরে যারা আছেন, যেমন ধরেন কুদরতে খুদা। কুদরতে খুদা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকুলার ছিলেন, এবং তিনি একটা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। কুদরতে খুদা তো বাংলাদেশের মানে শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন। আপনি ওর কুদরতে খুদার কথা একটু সার্চ করে পড়েন, তাহলে আপনি পাবেন কুদরতে খুদা কে ছিলেন। তারপরে ধরেন আহ, আরো যারা আছে হচ্ছে গিয়ে মনে করেন আরজ আলী মাতুব্বর। আরজ আলী মাতুব্বর আমাদের নতুন ফিলোসফির দিক দিয়ে নতুন একটা জিনিস দেখাইছেন। লালন ফকির আছেন, লালন ফকির আমাদেরকে মানবতাবাদের যে গানগুলা সেই গানগুলা দিয়ে গেছেন। তারপরে হচ্ছে গিয়ে আরো যারা আছেন, অনেকেই আছেন, এখন কতজনের নাম বলবো, বহু আহ, না, মানুষজন আছেন যারা এখন আমাদেরকে নতুন। দ- হ্যাঁ বলেন। দর্শন দর্শন বা ফিলোসফি তো আর মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে না, বা মানুষের ফিজিক্যাল কোনো কাজে আসে না। এটা হইতেছে চিন্তার মুক্তি ঘটায়, কিন্তু মানুষের কাজে লাগে এরকম কি কোনো কিছু? মানে বিশেষ করে ধরেন আপনি যাদের কথা বলছেন ওনারা তো অনেক আগের। আপনারা এই সময় যারা আছেন আর কি, আপনাদের দ্বারাই কি কিন্তু আমরা এরকম কোনো সম্ভাবনা দেখতে পারি বা কোনো আশা করতে পারি যে আপনারা এমন কিছু আবিষ্কার করবেন যেটা মানুষের অনেক কাজে লাগবে? কিন্তু এটা তো আমার কাছে তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। যেমন ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তিকে, বাংলাদেশের আহ সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তিকে, সবচেয়ে বড় জ্ঞানী কে ছিলেন বলেন তো, একজনের নাম বলেন। আমার জানা নাই। অতীশ দীপঙ্কর। হ্যাঁ, ওকে। অতীশ দীপঙ্কর হচ্ছে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ, জ্ঞানী পণ্ডিত। এবং তাকে বিভিন্ন যে সেই সময় যে বৌদ্ধ বিহারগুলা ছিল সেখানে শিক্ষক হিসেবে আমন্ত্রণ করে নিয়ে যেত। তিব্বতে তিনি গেছিলেন, অনেক জায়গাতে গিয়ে তিনি শিক্ষকতা করে আসছেন। মানে বাংলাদেশের সবচেয়ে বড় পণ্ডিত, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে তাকে ডাইকা ডেকে নিয়ে যেত। এই সেই অতীশ দীপঙ্কর ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় পণ্ডিত উনি। সেই অতীশ দীপঙ্কর ছিলেন একজন নাস্তিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে তো আমরা, আপনি যে আজকে লিখতেছেন, বাংলায় লিখতেছেন, এটা লিখতেই তো পারতেন না ভাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন নাস্তিক ছিলেন, অজ্ঞেয়বাদী নাস্তিক ছিলেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাই যদি শুধু আপনি ধরেন, তাইলেই তো মানে আপনার যে ক্ষুধা নিবারণ, আপনি যে এই যে লিখতে পারতেছেন, আদর্শ লিপি যে আপনি পড়তেছেন, এটার জন্য তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তো অনস্বীকার্য। আর যদি আপনি আহ, বিজ্ঞানের কথা বলেন, ওষুধপত্র বা এই ধরনের জিনিস বলেন, এখানেও খুঁজলে হয়তো পাওয়া যাবে, কিন্তু আমার এই মুহূর্তে তো মনে পড়তেছে না, কারণ বাংলাদেশে তো তেমন কেউ এরকম কেউ কোনো ইম্পর্টেন্ট আবিষ্কার করে নাই। সেই ইম্পর্টেন্ট আবিষ্কারের ক্ষেত্রে যদি আমি যদি হিসাব নিকাশ করি, তাহলে হয়তো দুই একজন পাওয়া যেতে পারে যারা নতুন কিছু তৈরি করছে, নতুন কিছু আবিষ্কার করছে। একজনের নাম আমি বলতে পারি, অমর্ত্য সেন। অমর্ত্য সেন নিজেও একজন নাস্তিক, তার কথাবার্তা বললেই বোঝা যায় সে একজন ধর্ম বিশ্বাস করে না। অমর্ত্য সেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক মডেল প্রস্তাব করছে, যেটা আমাদের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। সেটা তো আপনি বলতে পারেন। এখন আপনি কি স্পেসিফিকলি বোধহয় এই রকমের জিনিস চাচ্ছেন, যেটা আমাদের মানে ভাত কাপড় দেয় আর কি, নাকি? জি, জি, জি। এবং এটা আমি আপনারা নতুন যারা এই যে তরুণ, এই আহ, তরুণদের মধ্যে কি এমন কোনো সম্ভাবনা আমরা আশা করতে পারি কিনা যে আপনারা এই মানুষকে মানে জ্ঞানের মুক্ত করার পাশাপাশি কি এমন কোনো কিছু কোনো উদ্যোগ নিছেন আপনারা যে জিনিসটা মানুষের এই কাজে আসে, মানে ওই জিনিসটা কিন্তু ভাই মানুষের যে কোনো কাজে কিন্তু লাগতে ভাই পারে? কিন্তু ভাই এই জিনিসটা তৈরি হয়, ডেভেলপ করে হচ্ছে গিয়ে একজন লিখছে অমর্ত্য সেন কলকাতার না, অমর্ত্য সেন ঢাকাতে ছিলেন বহু বছর। ওনার ওনার জন্ম সম্ভবত ঢাকাতে। উনি ঢাকাতে বহু বছর, পুরান ঢাকাতে বহু বছর ছিলেন। উনি এসেছিলেন ঢাকাতে, এসে ঘুরেও গেছেন। আমি যেটা বলতে চাচ্ছি ভাই, যে এই যে আহ, বিজ্ঞানের অগ্রগতিটা নির্ভর করে হচ্ছে গিয়ে ফিলোসফিক্যাল একটা জ্ঞানতাত্ত্বিক সমাজের উপরে। হ্যাঁ, যেমন ধরেন প্রাচীন গ্রিসে যখন সক্রেটিস প্রথম যখন
ফিলোসফির চর্চা শুরু করছিলেন। সক্রেটিস কিন্তু এমন কোনো আবিষ্কার কিছু করে নাই বা এরকম কোনো কিছু কিন্তু তার নাই। কিন্তু সক্রেটিস যেই সমাজটা, সমাজের ভিতরে একটা বড় পরিবর্তন আনছিলেন, সেই পরিবর্তনের কারণে প্লেটো পরবর্তী সময় তার যে রাজনৈতিক দর্শনটা দিতে পারছেন প্লেটো, তার রিপাবলিক বইয়ের মাধ্যমে, যে রাজনীতি কিভাবে হবে, রাষ্ট্র কাঠামো কিরকম হবে, সেটার একটা কাঠামো তিনি দিতে পারছেন। এর পরবর্তীতে প্লেটোর যে শিষ্য ছিল অ্যারিস্টটল ছিল মানে আহ, মহাবিশ্বের সবচেয়ে বড় জ্ঞানী লোক। হ্যাঁ, এই সে বিজ্ঞানের সমস্ত কিছু তার হাত দিয়ে তৈরি। এখন এই যে অ্যারিস্টটল যে এত বিজ্ঞানের জগতে এত বড় একটা প্রভাব রাখলো, যাকে এখনো বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তি, যিনি এত প্রভাবশালী জ্ঞান বিজ্ঞানের জগতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির নাম হচ্ছে অ্যারিস্টটল। এই অ্যারিস্টটলের জন্ম হইতো না যদি না সক্রেটিস তার সময় যে জ্ঞান ভিত্তিক যে সমাজ গঠন, সেই সমাজ গঠনটা তিনি যদি না করতেন, তাহলে এই মানে পরবর্তী সময় প্লেটো এবং পরবর্তী সময় অ্যারিস্টটলের উদ্ভব ঘটতো না। এটা একটা স্টেপ বাই স্টেপ সিঁড়িতে ওঠার একটা স্টেপ বাই স্টেপ। প্রথম সিঁড়িটাতে যদি আপনি না পারা দেন, তাহলে আপনি দ্বিতীয় তৃতীয় সিঁড়িতে যাইতে পারবেন না। কিন্তু বাংলাদেশের অবস্থা এমনই খারাপ ভাই, এখন কি বলবো দুঃখের কথা, যে বাংলাদেশে তো এই জ্ঞানতাত্ত্বিক সমাজটাই গঠন হয় নাই। জ্ঞান ভিত্তিক একটা সমাজ, করা প্রশ্ন সমালোচনা করা, এই সমাজটাই গঠন হয়নি। তাহলে জ্ঞান ভিত্তিক সমাজ তো এখান থেকে তৈরি হবে না। এখানে যেটা তৈরি হবে যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, মাশাল্লাহ, এই যে মানে মনে করেন হুজুররা যখন ওয়াজ করতেছে, তখন ছাত্ররা কি করে, চারপাশে ঘিরা দেয়, ঠিক কইছেন হুজুর, হুজুর বলবে ঠিক না বে ঠিক, লোকজন বলবে ঠিক ঠিক ঠিক, হ্যাঁ তাই না? কিন্তু দ্বিমত করা, টিচারের সাথে দ্বিমত করা, নতুন একটা চিন্তা, নতুন একটা সমালোচনা, টিচারের সমালোচনা করা, টিচারের ভুল বের করা, এই জিনিসগুলোর চর্চা তো বাংলাদেশের যে কাঠামো, শিক্ষা কাঠামো, এগুলোর ভিতরে নাই। তাহলে আপনি যদি এখন এই জায়গাটা থেকে যদি আপনি বিজ্ঞানী চান, বিজ্ঞানটা তো ভাই এইভাবে, বিজ্ঞানটা তো একটা থার্ড স্টেপে আসে। যেমন সক্রেটিসের সময় সক্রেটিস ফিলোসফির চর্চা করছে, প্লেটো সবচেয়ে বড় ফিলোসফার, এই বিষয়ে সন্দেহ নেই। কিন্তু প্লেটোর আরেকটা এডিশনাল জিনিস ছিল, তিনি রাষ্ট্র কাঠামো কিরকম হবে সেটা প্রস্তাব করছে। এর পরবর্তীতে এসে সে অ্যারিস্টটলের যুগ আসছে। অ্যারিস্টটল হচ্ছে গিয়ে বিজ্ঞানের বিভিন্ন জায়গাতে হাত দিতে পারছে। এই যে প্রাইমারি স্টেপটা আমরা এখন তৈরি করতেছি, যে আসলে চেষ্টা করতেছি, আমরা তৈরি করতে হয়তো পারবো না, কিন্তু আমরা চেষ্টা করতেছি যে প্রাইমারি স্টেপটা, সক্রেটিসের যুগটা এখন তৈরি করতে। সক্রেটিসের যুগটা যদি আমরা তৈরি করতে পারি, পরবর্তী সময় যে যুগটা আসবে সেটা হবে রাষ্ট্র কাঠামোতে ধর্মনিরপেক্ষতা এবং যুক্তিবাদ, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, এই জিনিসগুলা ইনক্লুড করা। এর পরের স্টেপে আসবে হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক আবিষ্কার, বৈজ্ঞানিক গবেষণা, এই জিনিসগুলো আসে থার্ড স্টেপে ভাই। এটা তো আমরা মানে এই রকমের শিক্ষা ব্যবস্থা থেকে এরকম আশাও করতে পারি না যে এরকম হবে। তবে এর মধ্যে কিছু কিছু হয়েছে, কিছু কিছু আপনি যদি বিভিন্ন ধরনের ধানের যে আছে, ভেরিয়েন্ট আছে, বিভিন্ন মানে ধান, যেগুলা উচ্চ ফলনশীল ধান, যেগুলা মানে মেকানিজম করে বিভিন্ন চেঞ্জ করে সেই ধানগুলা তৈরি করা, সেগুলোর ভিতরে কিছু আছে যেগুলোর ভিতরে মুক্তমনাদের কিছু অবদান আছে। তবে আমরা এই জিনিসগুলা নিয়ে আসলে খুব একটা করতে চাই না, যে এটা মুক্তমনাদের অবদান, সেটা নিয়ে আমরা মানে গর্ব করতে চাই না বা বড়াই করতে চাই না, সেটা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে মুক্তমনাদের কিছু অবদান অবশ্যই আছে, যারা একটা এবং আমরা যেটা চেষ্টা করি যে জ্ঞান ভিত্তিক সমাজটা যদি গঠন হয়, তখন আমরা অবশ্যই অনেক বড় বড় বিজ্ঞানী এখান থেকে উদ্ভব হবে। তবে সেটা আসে থার্ড স্টেপে। কুদ্দুস ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার আর কোনো কথা নাই। তা আমি আপনার কথা এতটুকু বুঝতে পারলাম যে আপনারা মানে ওই জ্ঞান ভিত্তিক সমাধানের বা কিছু আবিষ্কারের একটা প্রথম স্টেপে আছেন। তো এইখানে সক্রেটিস রে আপনি টানছেন। তো সক্রেটিসের আমলেও কি এরকম ধর্মান্ধতা ছিল বা এরকম হ্যাঁ হ্যাঁ, সমাজ ব্যবস্থা অবশ্যই। ছিল বাংলাদেশের সক্রেটিসকে তো বর্তমান যে অবস্থা? সক্রেটিসকে তো মারাই হয়েছে, তো সক্রেটিসের বিচার হয়েছিল। সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ ছিল, সক্রেটিস ব্লাসফেমি করছে, ধর্ম নিন্দা করছে। সক্রেটিস প্রশ্ন করতো, তোমার দেবতার যদি এত এই ক্ষমতা থাকে, তাহলে এটা হয় কেমনে, সেটা হয় কেমনে, এইটা হইলো কেমনে, সেটা হইলো কেমনে, এই ধরনের নানা ধরনের প্রশ্ন করতো, যেগুলা সরাসরি ধর্ম নিন্দা ছিল সে সময়। সেই ব্লাসফেমির অভিযোগে তখন তাকে
ওদের সরকারের কাছে, রাষ্ট্রের কাছে গিয়ে বিচার দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাষ্ট্র বিচার করছে যে সক্রেটিসকে হেমলক বিষ পান করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তখন সক্রেটিসের হেমলক, ইতিহাসটা আমি জানি ভাই। এটা আপনারা মানে হয়রান করে দিচ্ছেন, এটা যায় না। উনি নিজের থেকেই মানে মুক্তি চান নাই, ওনার ভক্তরাও ওনারে মুক্তি করার জন্য অনেকভাবে চেষ্টা করছে। তো আমি এখানে এই কথাটা বলতে চাই যে আপনারা যে এই সক্রেটিসটা আনছেন, এই বর্তমান সময়ে আমি দেখতেছি অনেক মুক্তি মৌলানারা এখান থেকে বের হয়ে গেছে, মানে তারা মুক্ত হয়েছে, এবং আপনাদের মধ্যে অনেক লোকজন আছে। এখন কি এই মানুষকে মুক্ত করার পাশাপাশি কি অন্য কিছু আসলে করা যাইতেছে না? নাকি আসলে আপনাদের ভাই ওরকম ভাই মানুষ সময় তো হয়ে মুক্ত করাটাই তো আমাদের পক্ষে সম্ভব হইতেছে না ভাই। আমরা এই কাজ করে আবার আবার অন্য কাজ কেমনে করব ভাই? আমাদের তো মানুষ খুবই অল্প, আমরা কিভাবে করব ভাই এই কাজগুলা? এই কাজগুলো আমাদের পক্ষে করা এখন মানে আরো 50 বছর লাগবে একটা জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করতে। এখনই যদি আমি থার্ড স্টেপে যাইতে যাই তাহলে তো এটা প্যাচ খেয়ে যাবে। কুদ্দুস ভাই, আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আজকে না? আপনাকে বিদায় জানাই। ওকে, 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 ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা। পরের জনকে যুক্ত করি। ঠিক আছে, আমি ছোট্ট করে বলে ফেলি। আচ্ছা, এখন হচ্ছে যে ভাই ওই যে যেটা কথা হয়েছিল যে আপনার আপনি যেটা বলছিলেন যে মদিনায় কোনো যে মানে প্রবেশ করবে না রোগ বা যে মহামারীর আর যেটা, তো এখন এখানে যেটা আসলে একটু ভুল বোঝা হয়েছে যে আপনার মহামারী অর্থে লাগলে আপনি এখন সার্চ করে দেখতে পারেন, সমস্যা নাই। যে মহামারী অর্থে যেটা আরবিতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়াবা, আরবিতে ওয়াবা। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে তাইউন। তাইউন শব্দটার অর্থ হচ্ছে একটা স্পেশাল একটা প্লেগ, যেটা হলে আর কি ক্ষত তৈরি হয়, ফোড়া এবং ঘাই টাইপ। তো সেটা হচ্ছে তাইউন বা ওই প্লেগ আর কি। আর আপনি যেটা বলছেন যে মহামারী মানে যে কোনো মানে সব মহামারী, সেটা হচ্ছে ওয়াবা। এখন যদি ওয়াবা শব্দটা ব্যবহার করা হতো তাহলে সেখানে আসলে মানে আপনি যেটা বলছিলেন যে করোনা প্রবেশ করছে বা অন্য মহামারী গেছে, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ ওই হাদিসে কিন্তু যে অন্য মহামারী ঢুকতে পারবে না এটা কিন্তু বলা হয় নাই হাদিসে, শুধু আচ্ছা, স্পেসিফিক্যালি। এই জিনিসটা যে স্পেসিফিক্যালি ওই জিনিসটাই বোঝানো হয়েছে, সেই জিনিসটা আপনি ভেরিফাই করছেন কিভাবে? কারণ আমি আমি বেশিরভাগ অনুবাদে তো, আমি সব অনুবাদেই দেখছি যে মহামারী, প্লেগ এই দুইটাই অনুবাদ করা আছে, এবং আমি চ্যাট জিপিটি কে দিয়ে গতদিন আপনার সামনে অনুবাদ করাইছি। চ্যাট জিপিটি অনুবাদ করে দিচ্ছে এটাকে, এটা হচ্ছে মহামারী বা প্লেগ। আপনি কইতেছেন এটা একটা স্পেশাল কাইন্ড অফ স্পেশাল কাইন্ড অফ রোগ, যেটা চামড়ার রোগ কিছু একটা। এইটা যে মোহাম্মদ যে এইটা বুঝাইছিল, সেটা আপনি ভেরিফাই করছেন কিভাবে? আচ্ছা, এইটা আমি বলি শোনেন। এখানে বিষয়টা হলো যে আপনি ওই যে যেই শব্দটা, ওই শব্দটা দিয়ে আসলে মানে এটা কে তো আপনার ট্রান্সলেট ব্যাখ্যা ভাই, এটা তো আপনার ব্যাখ্যা ভাই, আপনার ব্যাখ্যা। আমি বলেছি যে আপনি একটা ব্যাখ্যা দিতেছেন, আপনি অবশ্যই একটা ব্যাখ্যা দিতেছেন, এই যে এই শব্দটা দ্বারা এটা বোঝায়, ওইটা শব্দ দ্বারা ওইটা বোঝায়। আমি আপনাকে বিভিন্ন অনুবাদকের অনুবাদ এনে দেখাইলাম, যে অনুবাদগুলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম, যারা আরবি ভাষার উপর বিশেষজ্ঞ, তারা এই বইগুলাকে অনুবাদ করেছে, সেই বাংলা বইগুলাকে, এবং ইংরেজি বইগুলাতেও একই জিনিস লেখা আছে, ইংরেজি অনুবাদও। তারাও সবচেয়ে শ্রেষ্ঠ অনুবাদক, তারা সবচেয়ে শ্রেষ্ঠ ভাষাবিদ। এবং আমি চ্যাট জিপিটি, তারপরও আরো ভেরিফাই করার জন্য আমি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করলাম, আপনার সাথে ওই দিন আমি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করলাম, সেখানেও একই কথা বলা হইলো যে এইখানে মহামারী বা প্লেগ বোঝানো হয়েছে। আপনি কইতেছেন এই শব্দটা দ্বারা একটা ভিন্ন জিনিস বোঝায়। এইটা যে মোহাম্মদ যে ভিন্ন জিনিসটা বোঝাইছিল, সেইটা আপনার বক্তব্য আমি শুনছি ভাই, সেই আপনার বক্তব্যটা আবার ঘুরায় আবার আপনি বললেন না যে ভাই এই শব্দটা দ্বারা এটা বোঝায়। ভাই একটু পর আবার আমি জিজ্ঞেস করলাম, তখন আপনি বললেন ভাই এই শব্দটা দেখেন, শব্দটার ভিতরে এইটা দ্বারা এটা বোঝায়। এই যে আপনি যে যেই দাবিটা করতেছেন এটা দ্বারা এটা বোঝায়, এই তথ্যটা আমি শুনে, আপনার দাবিটা আমি শুনেছি ভাই, আমি আপনার দাবিটা আবারও আপনার মুখে থেকে শুনতে চাচ্ছি না। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি এই তথ্যটা ভেরিফাই, আপনার তথ্যটা যে সত্য সেটা ভেরিফাই করছেন কিভাবে, সেটা বলেন। আচ্ছা আচ্ছা, বুঝতে না, সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমি পরে এই বিষয়টা নিয়ে আরেকটু ওই যে ধরুন আরবি ভাষাভাষী বা ওই লাইনের একজনের সাথে আমি একটু কথা বলছিলাম বিষয়টা নিয়ে। তো উনিও বললো যে আসলে আরবিতে আরে অ্যাকচুয়ালি ভাই আপনার করিমউদ্দিন না কলিমউদ্দিন আকাশউদ্দিন মানে কে কি বলছে সেটা তো একটা রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে না ভাই? আপনাকে আকাশ আকাশ কুদ্দুসে আপনাকে একটা কিছু বলছে, ভাই আমি কুদ্দুসে জিগাইছি ভাই, কুদ্দুসে না সত্য ভাই, কুদ্দুসে না আমারে কইছে যে এটা দ্বারা এটাই বোঝায় ভাই, বুঝছেন ভাই?
এইটারে তো রেফারেন্স বলে না সত্য সন্ধানী ভাই। কুদ্দুসে আপনাকে না, না কি ভাই। বলছে, কুদ্দুসে আপনারা কি কইছে, সেটা তো একটা রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে না সত্য সন্ধানী ভাই। আপনি কি না, না বুঝেন ভাই। না যে, আপনি কি বুঝেন না যে কোনটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় আর কোনটাকে, কুদ্দুসে আপনারা কি কইছে এটারে রেফারেন্স হিসেবে, আমি তো মানে ভাই এক কুদ্দুসে কইছে যে এটারে ভাই মহামারী বুঝায় ভাই, এখন কোন কি কইবেন? আচ্ছা আচ্ছা, না আমি ওইটা বলছি না যে একজনে কুদ্দুসে কইছে, আমি ওইটা মিন করতেছি না। আমি আসলে বোঝাতে চাইছি, জানি না আগে আমার বললেন, আপনি তো একটু আগে বললেন যে আপনি একজনের জিজ্ঞাসা তার নাম ধরে নি কুদ্দুস, সেই কুদ্দুস আপনারা কইছে এটা দ্বারা মহামারী বোঝায় না, এটা দ্বারা ওই রোগটা বোঝায়, চামড়ার একটা বিশেষ রোগ, চুলকানি রোগ বোঝায়। এই যে কুদ্দুসে আপনারা যে এটা কইছে, আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি ভেরিফাই করছেন কিভাবে? কুদ্দুসের কাছ থেকে ভেরিফাই করছেন নাকি? না 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 না, আমি এটা এমনটা বোঝাই না। আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে অন্যকে বললে তো হবে না, ব্যাপারটা এরকম না। আমি বলতে চাচ্ছিলাম যে যারা অ্যাকচুয়ালি মানে আরবি ভাষাভাষী, যে তারা আরবিতে এই শব্দটা দ্বারা আরে কি ভাই, বুঝে। এই যে বইগুলা যেগুলো যারা অনুবাদ করেছে তারা 30 বছর 40 বছর আরবি ভাষার উপরে গবেষণা করেছে, আরবি ভাষার উপর পড়ালেখা করেছে। অনেকেই এই ক্ষেত্রে অনেকেই আরবি ভাষাভাষী, যারা ফ্লুয়েন্টলি আরবি ভাষা কথা বলতে পারে। এই বইয়ের অনুবাদগুলা তো ভাই নাস্তিকরা করে নাই, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আমি এখন তো বিষয় হলো আপনাকে আমি তো আপনাকে সেই অথেন্টিক রেফারেন্স গুলা দিচ্ছি, যে বইগুলা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, যেগুলা অথেন্টিক, ইসলামিক ফাউন্ডেশন অথেন্টিকেট করছে সেই সমস্ত স্কলারদের দ্বারা। এবং ইংরেজি অনুবাদেও সেই জিনিস বলা আছে, ইংরেজি অনুবাদও অথেন্টিক, অথেন্টিক অনুবাদ, কারণ সেগুলা প্রখ্যাত সমস্ত মানে যারা এই বিষয়ের উপর এক্সপার্ট তারা এই অনুবাদগুলা করছে। এরপরে আমি আবার এক্সট্রা ভেরিফিকেশনের জন্য আপনার সামনে আমি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করলাম, চ্যাট জিপিটিও একই কথা বলল। সমস্ত ক্ষেত্রে আমি দেখলাম যে আমার যে রেফারেন্স, সেই রেফারেন্স একদম ঠিক আছে। আপনি কইতেছেন যে আপনার কাছে একটা রেফারেন্স আছে, সেইটা কুদ্দুস আপনার কুদ্দুস কুদ্দুস হইতেছে আরবি ভাষাভাষী, এ সবচেয়ে ভালো বুঝে, এর থেকে তো ভালো কেউ বুঝে না ভাই। হ্যাঁ, তাহলে ভাই আপনার এটাকে কি রেফারেন্স বলে? আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে দেখেন এটা এমনটা হতে আপনাকে পারে আমি অনেক আপনাকে আমি একটা প্রশ্ন করেছি ভাই, আপনি যেটা দিতেছেন সেটাকে কি রেফারেন্স বলে? রেফারেন্স তো কি বলবো এখন, মানে আসলে আপনি যেটা বলছেন যে আরবি যে যে পণ্ডিত, ঠিক আছে, এখন এমনটা হতে পারে যে অনুবাদক যে অনুবাদ করেছে সে হয়তো যে হতে পারে আপনার যে কুদ্দুস সেও ভুল করতে পারে ভাই, আপনার কুদ্দুসও ভুল করতে পারে, অনুবাদকও ভুল করতে পারে, কিন্তু সেই ভুল করতে পারে এগুলা বাদ দিয়ে আমরা যদি এক্সপার্টিস বিবেচনা করি, আপনার কুদ্দুসের থেকে আমি যেই রেফারেন্স গুলা দেখাইছি সেগুলোর তো ভ্যালিডিটি বেশি নাকি? আপনি কি এটা আচ্ছা বলতে চান যে আলেমরা ভুল করতে পারে কিন্তু আমার কুদ্দুসে কখনো ভুল করতে পারে না, এটা কি আপনি বলতে চাচ্ছেন? যে যে আমিও কথা বলছি, সেও একজন আলেম, আমি একজন আলেমের সাথেই এটা আচ্ছা, সেই পরামর্শ করছি। আলেম, সেই আপনার যে কুদ্দুস আলেমে ভুল করতে পারে না, কিন্তু বাদ বাকি সবাই ভুল করতে পারে নাকি? আচ্ছা শুনুন, এই ব্যাপারটা আমি বুঝতে পারছি, আমি আপনার কথা বুঝতে পারছি। না, ভুল তো এটা ভাই আমিও করতে পারি, সত্য সন্ধানী ভাই, ভুল আমিও করতে পারি, আপনিও করতে পারেন, কুদ্দুসও করতে পারে, কুদ্দুস আলেমও করতে পারে, আবার ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বইটা বের হয়েছে সেটার ভিতরে থাকতে পারে। এখন ভুল সবাই করতে পারে, তাই না? সেই জিনিসটা আলাদা রেখে, ভুল তো সবারই সমান হইতে পারে, সেটাকে আমরা আলাদা করে আমরা শুধুমাত্র কার অথেন্টিসিটি বেশি, কার গ্রহণযোগ্যতা বেশি হবে আপনার কাছে, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বইটা বের হয়েছে বা তাওহিদ পাবলিকেশনস থেকে যে বইটা বের হয়েছে, যারা ভেরিফাই করা যায় যে তারা প্রখ্যাত আলেম, এবং ইংরেজি অনুবাদ যারা বের করেছে, যে অনুবাদগুলা সবচেয়ে শ্রেষ্ঠ স্কলারদেরকে দিয়ে ইংরেজি অনুবাদগুলা করানো হয়েছে, সেই অনুবাদে যেগুলো আছে, এবং আমি আপনার সামনে চ্যাট জিপিটি কে দিয়ে জিজ্ঞেস করছি, চ্যাট জিপিটি একই কথা বলছে। তাহলে ভাই আপনার কুদ্দুসের ভুল হইতে পারে না, আমার কুদ্দুসের ভুল হইতে পারে, আমি এতগুলা কুদ্দুস আপনারা দিলাম, এই কুদ্দুস গুলা সবার ভুল হইতে পারে, কিন্তু আপনার কুদ্দুসের খালি ভুল হইতে পারে না নাকি? আচ্ছা এখন বুঝতে পারছি আপনার কথা। এখন এইটার সমাধান তো একটাই, যারা আসলে অনুবাদটা করছে এমন কারোর সাথে সরাসরি যদি কথা বলে যে আসলে আপনারা যে এই এটাকে প্লেগ অথবা মহামারী অ্যাড করছেন, এখন এটা কি আপনারা ঠিক বুঝে করছেন নাকি মানুষের বোঝার জন্য সহজ
বদ্ধ করার জন্য করছেন, এটা এখন তো সমাধান তো এইটাই। আর আরেকটা কথা বলছেন যে আপনি এইটা মনে হয় কি আমরা আরবি ডিকশনারি দেখলে মনে হয় বিষয়টা একটু ভালো হতো, যে আসলে আরবি ডিকশনারিতে অ্যাকচুয়ালি মানে ওই প্লেগটা কি অর্থে আর মহামারী কি অর্থে, এটা মনে হয় ভালো হয় আসলে। আহ, কিন্তু ভাই আরো তো সহজ হইতো না? আপনাকে যে অন্য অপশন গুলো আমি দিছিলাম সেগুলো একটা প্রমাণ করে দিলে কি আরো একটু সহজ হইতো না? এত তেনা পেঁচাপেচির ভিতরে যাওয়ার দরকারটা কি ভাই? আপনারা তো ওই একটা অপশন, আমি আপনাকে কতগুলো অপশন দিছিলাম, সেই একটা অপশন যদি আপনি অ্যাকসেপ্ট করতেন তাহলে এত ধস্তাধস্তির ভিতরে তো যাইতেই হইতো না। কোন অপশন, কোন অপশন, কোনটা কোনটা? এই যে 7টি আজবা খেজুর খায় আমারে দেখান, তারপর হচ্ছে গিয়ে মানে আয়াতুল কুরসি পড়ে আপনি বাসা বাসা ঘুমায় পড়বেন, আমি আপনার বাসায় চুরি করবো, এগুলো একটা অপশন আপনি নিতেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওই দুটো নিয়ে আমি একটু আমার সময় দেওয়া হয় নাই, আমি আগে আসলে এটা নিয়ে একটু করলাম। ঠিক আছে, আমি আমার মনে হয় এটা আরবি ডিকশনারি দেখলে আশা করি এটার এক্সাক্ট মিনিংটা পাওয়া যাবে। আর ওই দুটো আমি কিন্তু দেখতেছি কিন্তু বিষয়টা। যেটা 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 একদম সোজা, যেটা নিয়ে কোনো ডিসপিউট হইতে পারে না, এইগুলা তো আচ্ছা একদম সোজা সহজ সরল জিনিস, তাই না? এটা নিয়ে তো আর ঠিক আছে, ডিসপিউট নাই, ডিসপিউটের কিছু নাই। এই আচ্ছা জিনিসটা ঠিক আছে, ডিসপিউট নেই সেরকম একটা কিছু দেখান। আচ্ছা ঠিক আছে, আপনি ওই আজোয়া খেজুরের কথা বলছেন, ঠিক আছে, ওই দুটো নিয়েও আমি একটু একটু চিন্তা ভাবনা করে দেখি বিষয়টা আসলে একটু বুঝেছি, তারপরে আমি ঠিক ইনশাল্লাহ আছে, আসতেছি সত্য আবার। সন্ধানী ভাই, আপনি তো কয়েকদিন আসছেন আমার সাথে কয়েকদিন এসে কথাবার্তা বলছেন, আপনি অনেকগুলো প্রশ্ন করছেন, অনেকগুলো মানে পয়েন্ট উপস্থাপন করছেন। আমি আজকে একটা জিনিস আপনারে বলি, আপনি একটু বলেন তো ভাই, বলেন তো ভাই, আপনার যে ধর্মে যেটা আছে আক্রমণাত্মক জিহাদ, এটা আপনার হ্যাঁ, কাছে কেমন মনে হয়? আহ, আসলে উম, আসলে ধরেন কি বলবো, এক মিনিট দাঁড়ান, একটু একটু এক মিনিট দাঁড়ান। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আক্রমণ জিহাদের কথা যেটা বলছেন, এই বিষয়টা হচ্ছে যে আপনার যদি এই বিষয়টা এরকমটা হয় যে হুটহাট কারোর প্রতি আক্রমণ করা, এটা তো আসলে অবশ্যই না, হুটহাট মানে হুটহাট আমি হুটহাট করে নাকি পরিকল্পিত ভাবে একটা হিন্দু রাষ্ট্রকে আক্রমণ করা, সেইটা তো ভাই কোনো আহ, মানে ভ্যালু অ্যাড করে না আমাদের আলোচনাতে। সেটা হুট করে করলো নাকি একটু 5 দিন পরে করলো নাকি একটু 7 দিন পরে করলো, সেইটা তো আসলে কোনো ভ্যালুই অ্যাড করতেছে না আমাদের আলোচনাতে। সেটা তো কোনো, এটা দিয়ে তো কিছু যাচ্ছে আসতেছে না। আমি বলতে চাচ্ছি যে তারা হিন্দু, এই কারণে আপনারা তাদের উপরে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করতে পারেন। আচ্ছা, আপনাকে একটু মিউট করে রাখি, আপনার এখান থেকে শব্দ হচ্ছে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আহ, ভাই আপনি আবার আনমিউট করে দিচ্ছেন। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, ইসলাম ধর্মে একটা বিধান আছে যে কোনো একটা যদি অমুসলিম রাষ্ট্র থাকে, অমুসলিম রাজ্য থাকে, আশপাশে যদি অমুসলিম গোত্র টোত্র থাকে কিছু, তাহলে আপনারা একটা আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করতে পারেন তাদের বিরুদ্ধে, যেখানে আপনারা তাদের উপরে জোরপূর্বক আপনার ধর্মটা চাপায় দিতে পারেন। আপনারা ইসলাম প্রচার করার জন্য ইসলামকে তাদের উপরে চাপায় দিবেন। চাপায় দেওয়ার জন্য আপনারা তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ করবেন। তখন 3টা অপশন দিবেন। তোরা আগে, মানে যদি মুশরিক হয় তাহলে তো 2টা অপশন, হয় ইসলাম কবুল করবে অথবা মেরে ফেলবে। আর যদি আহলে কিতাব হয় তাইলে মানে 3টা অপশন থাকে, হয় ইসলাম কবুল করবে, নাইলে জিজিয়া দিবে, নাইলে মেরে ফেলবে। এই 3টা অপশনের একটা আহ, আহলে কিতাবদের ক্ষেত্রে প্রযোজ্য। আর মুশরিকদের ক্ষেত্রে 2টা অপশন, হয় ইসলাম গ্রহণ করবে নাহলে মেরে ফেলবো, এবং তোমাদের মানে বউ বাচ্চাকে সবগুলারে দাস দাসী বানাবো। হ্যাঁ, এই যে আপনারা যে এই কাজটা করেন, মানুষের উপরে যে আক্রমণাত্মক জিহাদ করেন, আপনাদের বিধানে যে যেটা আছে স্পষ্টভাবে, আপনি চাইলে আমি আপনাকে বিধানগুলো বের করে দেখাবো যে জোরপূর্বক তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করা, তাদের গলার উপরে চাপাতি ধরে ছুরি ধরে আপনারা জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করেন তাদেরকে, এবং তারা যদি সেটা মানতে না চায় তাহলে তাদের, যদি মুশরিক হয় তাহলে তো মেরেই ফেলবেন আপনারা, এবং তাদের মা বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আসবেন। আর যদি আহলে কিতাব হয় তাহলে তারা অবমাননা কর, জিজিয়া কর দিয়ে বেঁচে থাকতে পারবে, কিন্তু তাদের থাকতে হবে একদম লোয়ার লেভেলের নাগরিক হিসেবে, মানে দাসের মতো হিসেবে, দাস হিসেবে থাকতে হবে, প্রায় দাসের মতো একটা মানে জীবন তাদের যাপন করতে হবে। এই জিনিসগুলা যে আপনাদের ধর্মের ভিতরে আছে, এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? এটা তো
আমি আপনাকে বলছি না যে এটা তো ভাই হুটহাট করে করুক আর 5 দিন সময় নিয়ে করুক, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি আলোচনা করছি এই যে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে সেটা একটু বলেন। আনমিউট করেছি ভাই, বলেন। আসলে এই বিষয়টা নিয়ে আমি একটু অথেন্টিক ছাড়া আসলে একটা মন্তব্য করাটা কেমন মনে করতেছি আসলে ভাই। তাহলে আমি আপনাকে অথেন্টিক সোর্স গুলো দেখাই দিই। না আজকে না, আজকে থাক ভাই কাইন্ডলি, কারণ আমি আসলে একটু সময় কম, তো আমি ইনশাআল্লাহ সামনের দিন আমাকে অ্যাড করেন, আমি আসবো, সমস্যা নেই। কিন্তু আমার আরেকটা ওই যে সেদিন সমস্যা নেই, আপনি সোর্স দেখায়, বাট আজকে সময় কম তো ভাই, তো দুঃখিত। তো আরেকটা বিষয় ওই যে সেদিন বললাম, তাহলে ভাই সময় কম হলে আরেকটা বিষয় আপনি যাচ্ছেন কেন? আপনি সময় কম বলে আবার আরেকটা বিষয় যাচ্ছেন। দেখেন আপনার ইয়াটা কি, দেখেন আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনি সময় কমের অজুহাত দিয়ে এই প্রশ্নটা এড়ায় গেলেন, কিন্তু আবার এখন আবার আরেকটা প্রশ্ন করতেছেন। এড়াচ্ছি না, আমি এড়াই যাচ্ছি না। বললাম যে আমি যেটা বলবো এটা খুবই মানে শর্ট টাইম, বাট আমার আসলে আপনি যেটা বলছেন ওটা আমি আলোচনা একটু সময় লাগবে, এই জন্য চাইলাম যে আমি নেক্সট একটু সময় নিয়ে আপনার সাথে কথা বলি। বাট তাহলে ভাই সময় যেদিন থাকবে সেদিন আইসেন, সেদিন আমরা কথা বলবো তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই শুনেন আমার একটা ছোট্ট একটা বিষয়, আমি জাস্ট আপনার মন্তব্য, আমি জাস্ট কয়েক মিনিট লাগবে আর কি, এটা বেশি বেশি বড় না আর কি। হ্যাঁ, আচ্ছা বলেন। এটা হচ্ছে ওই যে মানে যেটা বললাম জাস্ট শর্ট টাইম আর কি, 1 মিনিট লাগবে না আসবে। ওই যে পর্দার বিষয় যেটা আসলে যে দেখেন এখন নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে পর্দা, যেমন পুরুষদের ক্ষেত্রে পোশাকের একটা আছে যে হ্যাঁ পুরুষরা এমন কোনো পোশাক পরতে পারবে যেটা নারীদের প্রতি আকৃষ্ট করে, নারীরা এমন কিছু পরতে পারবে না যেটা পুরুষদের আকৃষ্ট করে, এবং হচ্ছে যে স্বাধীনতার সাথে। তো বিষয়টা তো আসলে খারাপ সেন্সে নেওয়ার তো সুযোগ নেই আসিফ ভাই, আপনি কি বলেন? অবশ্যই খারাপ সেন্সে নেওয়ার সুযোগ আছে। মেয়ে মানুষ তো একটা ভোগ্য বস্তু না ভাই। এটা নিয়ে আমি আগের দিনও কথা বলছি ভাই। আপনার আজকে যেহেতু সময় নেই, সেহেতু আবারও আপনি আরেকটা প্রসঙ্গ তুইলেন না। আপনাকে আজকে বিদায় জানাই। কারণ এটা নিয়ে কথা বলতে গেলে অনেক রেফারেন্স বের করতে হবে, অনেক কিছু দেখাতে হবে। আপনাকে আজকে তাহলে বিদায় জানাই, যেদিন আপনার ভালো সময় থাকবে সেদিন যুক্ত হন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকেন।